ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার দিয়ে কীভাবে আপনার ফার্মেসিকে ডিজিটাল সিস্টেমে ম্যানেজমেন্ট করবেন। আপনার ফার্মেসিকে ডিজিটাল সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের সফটওয়্যারের সম্পূর্ণ অ্যাক্টিভিটি দেখতে হলে বা বুঝতে হলে আপনারা আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ কার্যক্রম দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমাদের সফটওয়্যার সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে। বিডি ফার্মা লোগোযুক্ত আমাদের সফটওয়্যারটিতে সর্বপ্রথম লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো আমাদের সফটওয়্যারে। এখানে আছে আমাদের সফটওয়্যারে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ডেইলি ইনফরমেশনগুলো শর্টকাট দেখতে পাবো। এরপর রয়েছে আমাদের প্রোডাক্ট স্টক, পারচেস এন্ট্রি, পারচেস রিটার্ন, পারচেস অর্ডার, সেলস এন্ট্রি, সেলস রিটার্ন, অ্যাকাউন্ট, কালেকশন, পেমেন্ট, ব্যাংক ট্রানজ্যাকশন, রিমাইন্ডার। এছাড়াও আমাদের সফটওয়্যারে আরও বিভিন্ন মেনু রয়েছে। এছাড়া আমাদের সেটআপ, ওয়্যারহাউস, প্রোডাক্ট, সেলস, বোনাস ট্রানজ্যাকশন, রিটার্ন, রিজেক্ট, অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন, রিপোর্ট, সিকিউরিটি, সেটিং, হেল্প এবং আরও বিভিন্ন ফাংশনালিটি আছে। আমাদের যখন যেই ফাংশনটি বা যেই এন্ট্রি সূচক বা রিপোর্ট সূচক যেই ইনফরমেশনটি দরকার হবে আমরা তখন সেটা ইউজ করতে পারবো আমাদের সফটওয়্যার থেকে। আমাদের সফটওয়্যারের সেটআপ মেনুতে গিয়ে কোম্পানি ইনফরমেশন বলতে এখানে সফটওয়্যারটি যেই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন ইউজ করবে তাদের বেসিক ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এখানে অলরেডি দেওয়া আছে কোম্পানি নেম আর ডিটেলস সমূহ। এরপর আছে আমাদের কাস্টমার ইনফরমেশন বলতে আমরা সাধারণত যাদেরকে নগদ অথবা বাকিতে পণ্য সেল করে থাকি তাদের ইনফরমেশনগুলো আমাদের একটা নির্দিষ্ট পর্যায়ে এন্ট্রি রাখতে হয় আমাদের হিসাব নিকাশের সুবিধার্থে। একটা নতুন কাস্টমার আমরা অ্যাড করতে চাইলে অ্যাড নিতে গিয়ে আমাদেরকে কাস্টমার নেম দিতে হবে। কাস্টমার নেম দিয়ে বাকি তার অল ডিটেলসগুলো দিয়ে আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ ওই কাস্টমারের সাথে আমাদের লেনদেন শুরু করার শুরুতেই যদি সে আমাদেরকে কিছু টাকা জামানত দিয়ে রাখে আমরা সেটা আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাবো। আর আমরা তাকে কি পরিমাণ বাকিতে পণ্য দিয়ে থাকবো সেটা আমরা এখানে দিয়ে দিব 5,000। ঠিক আছে, যেমন 5,000 দিলাম। 5,000 দিয়ে আমরা ওই কাস্টমারের একটা পিকচার এখান থেকে আমরা আমাদের কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আমরা সোর্স করে নিয়ে দেন আমরা সেভে ক্লিক করলেই আমাদের ওই কাস্টমারটি আমাদের সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের সাপ্লায়ার ইনফরমেশন অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্য কিনি নগদ অথবা বাকিতে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্টগুলো আমরা যাদের কাছ থেকে ক্রয় করে থাকি তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে একটা নির্দিষ্ট পদ দিয়ে এন্ট্রি রাখতে হয় তাদের সাথে আমাদের লেনদেনের হিসাবটুকু ভালোভাবে রাখার জন্য। তো আমাদেরকে নতুন একটা সাপ্লায়ার অ্যাড করতে হলে অ্যাড নিউতে গিয়ে আমাদেরকে সাপ্লায়ার নেমটি দিতে হবে, দিয়ে তাদের অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, অল ডিটেলস দিয়ে আমাদেরকে সেভে ক্লিক করলেই আমাদের ওই সাপ্লায়ার ইনফরমেশনগুলো আমাদের সফটওয়্যারে সেভ হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের এমপ্লয়ি সেটআপের মধ্যে রয়েছে আমাদের ডিপার্টমেন্ট সেটআপ। প্রত্যেকটা কর্মচারীর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। অ্যাকাউন্টের ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আমাদের শিপিং ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আমাদের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, সেলস, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের থাকতে পারে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে আবার আলাদা আলাদা আমাদের অনেক ধরনের ডেজিগনেশন থাকে। সেটা এড করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ডেজিগনেশন সেটআপ। এখানে আমাদের কিছু পদবি দেখা যাচ্ছে, এটা বাই ডিফল্ট আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এটা আপনাদের সুবিধার্থে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড রেকর্ডে গিয়ে আমাদেরকে এখানে ডেজিগনেশন লিখতে হবে, দেন সেভ করলে আমাদের ডেজিগনেশনটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এমপ্লয় অ্যান্ড অর্থাৎ ওই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনে যে সকল কর্মচারী থাকে তাদেরকে বেতন পরিশোধ করা, তাদেরকে কাছ থেকে কালেকশন করা, তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম মেনটেন করা, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো কন্ট্রোলিং করার জন্য একটা কর্মচারী যাবতীয় ডিটেলসগুলো আমরা এখানে অ্যাড করে রাখবো ভবিষ্যৎ প্রয়োজনে। ঠিক আছে, সেখানে আমাদেরকে নতুন একটা এমপ্লয় অ্যাড করতে হলে আমাদেরকে অ্যাড নিউতে যেতে হবে, গিয়ে আমাদেরকে ডিটেলস ইনফরমেশনগুলো দিয়ে আমরা যদি এখানে সব কিছু পূরণ করে আমরা এখানে সেভ করলে আমাদের ওই কর্মচারীর ডিটেলসটুকু আমাদের সফটওয়্যারে সেভ হয়ে থাকবে এবং এরপর থেকে আমরা তার সাথে লেনদেন করতে পারবো।
এরপর রয়েছে আমাদের প্রোডাক্ট সেটআপ। প্রোডাক্ট সেটআপে রয়েছে আমাদের ক্যাটাগরি সেটআপ। ক্যাটাগরি সেটআপে রয়েছে আমাদের ফার্মেসির জন্য অনেক ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে। ওই সকল প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিয়ে রাখতে হবে, যেমন ক্যাপসুল, ট্যাবলেট, স্যালাইন, ইনজেকশন, ড্রপ, ক্রিম জেল, আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট থাকে। তো প্রত্যেকটা ক্যাটাগরি আমরা এখানে চেক করে রাখবো আমাদের সুবিধার্থে। একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে হলে আমাদেরকে অ্যাড নিউতে গিয়ে আমাদেরকে ক্যাটাগরি নেমটি এখানে লিখতে হবে, লিখে আমরা চেক করলে আমাদের ক্যাটাগরি নেমটি চেক হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। এরপরে আমরা দেখব হচ্ছে বাকি ইনফরমেশনটুকু আমাদের, যে আমাদের সফটওয়্যারটি কীভাবে পরিচালনা করার জন্য বাকি ইনফরমেশনগুলো রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের ইউনিট সেটআপ এরপরে রয়েছে আমাদের ইউনিট সেটআপ। ইউনিট সেটআপে বলতে আমরা সাধারণত আমাদের প্রোডাক্টগুলো কোন ইউনিটে আমরা সেল করব। হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইউনিট আমরা দেখতে পাচ্ছি, যেমন পিস, বক্স, কার্টন। এছাড়াও আমাদের সুবিধার্থে আমরা নতুন ওয়েতে আমরা আমাদের নতুন নতুন ইউনিট এখানে সেট আপ করতে পারবো। ঠিক আছে, নতুন কোনো সেট আপ করতে হলে আমাদের এখানে ইউনিট নেমটি লিখে চেক ক্লিক করলে আমাদের ইউনিট চেক হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। এরপর রয়েছে আমাদের রিমাইন্ডার। দরকার নেই আপাতত আমাদের। দেন রয়েছে হচ্ছে র্যাক সেটআপ। অর্থাৎ একটা ফার্মেসিতে কিন্তু অনেক ধরনের র্যাক ওয়াইজ প্রোডাক্টকে ম্যানেজ করতে হয়। একই র্যাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, আবার সেম প্রোডাক্ট বিভিন্ন র্যাকে থাকতে পারে। এটার জন্য আমরা আমাদের সফটওয়্যারে বিভিন্ন র্যাক তৈরি করে নিব আগে। তো এখানে অলরেডি আমাদের কিছু র্যাক আছে, র্যাক 2 নাম্বার লেফট, র্যাক 2 রাইট, র্যাক 2 মিডল। এভাবে প্রত্যেকটা র্যাক ওয়াইজ আমাদেরকে লোকেশন অ্যাড করে নিতে হবে, আমরা যেই র্যাকের মধ্যে আমাদের মেডিসিনগুলো স্টোর করব। তো নতুন কোনো র্যাক এন্ট্রি করার জন্য আমাদেরকে অ্যাডে গিয়ে আমাদের এখানে র্যাক নেমটি দিয়ে আমাদেরকে সেভ ক্লিক করলে আমাদের র্যাকটি অ্যাড হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। এরপর রয়েছে আমাদের প্রোডাক্ট অর্ডার। অর্থাৎ এখন আমরা কিছু প্রোডাক্ট অর্ডার করব। তো অ্যাড নিউতে গিয়ে আমরা এখান থেকে সাপ্লায়ার নেমটি চুজ করে নিব, অর্থাৎ কোন কোম্পানির কাছ থেকে আমরা এখন মেডিসিন অর্ডার করব। হ্যাঁ, যেমন আমি দিলাম হচ্ছে ভ্যাকসিনকো। দেওয়ার পরে এখন আমি আইটেম আইডি দেখা যাচ্ছে, আইটেম আইডিতে ক্লিক করলেই ওই কোম্পানির, অর্থাৎ এই কোম্পানির আন্ডারে আমাদের সফটওয়্যারে যতগুলো মেডিসিন আছে আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা সো আমরা এটা এখন অর্ডার করব 5 পিস। ঠিক আছে, অর্ডার করার পর আমরা কি করব, সাবমিটে ক্লিক করলে আমাদের এই অর্ডারটি চেক হয়ে গেল আমাদের ডেটাবেজে। এখন আমরা একটা অর্ডার ইনভয়েস পাঠালেও এখান থেকে পাঠাতে পারি আমাদের ওই সাপ্লায়ারকে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট ওয়াইজ আমাদের সাপ্লাই ওয়াইজ আমরা প্রোডাক্ট অর্ডার দিয়ে আমরা চালান পাঠাতে পারবো আমাদের সফটওয়্যার থেকে। এরপরে রয়েছে আমাদের পারচেস এন্ট্রি বলতে আমরা প্রকৃত পণ্য আমাদের সফটওয়্যারে অ্যাড করার জন্য। তো প্রকৃত পণ্য আমাদের সফটওয়্যারে অ্যাড করার জন্য যেটা করতে হবে, এড পারচেসে গিয়ে আমাদেরকে ইনভয়েস নাম্বারটি দিতে হবে। অর্থাৎ আমরা প্রকৃত পণ্যের যে আমাদের একটা ইনভয়েস বা চালান পাঠাই কোম্পানি থেকে, ওই চালান নাম্বারটা আমরা এখানে দিয়ে দেন এখান থেকে আমরা চুজ করে নিব আমরা কোন তারিখে আমাদের প্রোডাক্টটা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতেছি। এরপর আমাদেরকে ভেন্ডর নেমটি দিতে হবে, অর্থাৎ কোন কোম্পানির কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনলাম। হ্যাঁ, যেমন আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমাদের কাছ থেকে এখন কিছু পণ্য কিনলাম, এখন আমাদের সফটওয়্যারে অ্যাড দিব। ঠিক আছে, এরপরে আমরা এখানে প্রোডাক্ট আইডি প্লাসে ক্লিক করলে আমরা ওই কোম্পানির যত প্রোডাক্ট আছে আমরা দেখতে পাবো। যেমন আমরা এখান থেকে এমওডিস এই প্রোডাক্টটা আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিব, তখন আমরা এটা পারচেস করতেছি এখন। হ্যাঁ, এখান থেকে আমরা কোয়ান্টিটি দিলাম হচ্ছে 5টা। এরপরে আমাদেরকে এখানে যেই র্যাক নাম্বারটি বলে দিতে হবে, অর্থাৎ এই ক্রয়কৃত পণ্যটি আমরা কত নাম্বার র্যাকে রাখবো আমাদের ফার্মেসিতে। তো আমি র্যাক নাম্বার দিয়ে দিলাম, এবং এই মেডিসিনটার এক্সপায়ারিটি ডেট, অর্থাৎ আপনার আমাদের ওষুধের মেয়াদটাকে, মেয়াদ কখন শেষ হবে মেয়াদটা দেখে আমাদের সফটওয়্যার বলে দিতে হবে, যাতে ওই তারিখের আগে আমাদের সফটওয়্যার অ্যালার্ট দিয়ে দেয় যে এই পণ্যটি ওই নাম্বারে রেখে আমাদের এক্সপায়ার ডেট চলে যাচ্ছে বা চলে গেছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করব। হ্যাঁ, যেমন মাল্টিভিট প্লাস, এটা আমরা অ্যাড করব কয়টা, যেমন আমরা এটাও 5 পিস এন্ট্রি করব আমাদের সফটওয়্যারে। তো আমরা 5 পিস কিনলাম,
এটা আমরা কোন রেখে রাখবো, যেমন র্যাক নাম্বার 1 লেফটে রাখছি। এখন এটার এক্সপায়ার ডেট আমরা দিলাম হচ্ছে এটা। হ্যাঁ, তো এই ডেটের কাছাকাছি চলে আসলেই আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি আমাদেরকে রিমাইন্ডার দিবে যে এই মেডিসিনটির এক্সপায়ার ডেট চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে আমাদের 550 টাকা। তো এখন আমরা এটাকে পেড দিলেও দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই আমাদের। যদি আমরা ক্যাশে দিই, ক্যাশ দিব। যদি আমরা তাকে টাকা না দিই তাহলে আমাদের এখানে ডিউ বলে দিতে হবে, যেহেতু আমরা এখন ক্যাশে সেল করতেছি এখানে। ঠিক আছে, এখন আমরা সেভে ক্লিক করলেই আমাদের প্রোডাক্টগুলো আমাদের সফটওয়্যারে অ্যাড হয়ে গেল, অর্থাৎ পারচেস করলাম আমাদের। এভাবে আমরা স্থগিতভাবে বা আনলিমিটেড আমাদের সফটওয়্যারে এভাবে আমরা প্রোডাক্ট এন্ট্রি করব, পারচেস করব। এরপর দেখতে পাচ্ছি আমরা স্টোর প্রোডাক্ট, অর্থাৎ সর্বপ্রথম সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদেরকে আমাদের ফার্মেসিতে যে সকল প্রোডাক্টগুলো থাকবে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার জন্য আমাদেরকে সরঞ্জাম যেতে করতে হবে, অ্যাড নিউতে যেতে হবে। অলরেডি আমাদের এখানে অনেক প্রোডাক্ট অ্যাড করা আছে, তো আমরা নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউতে গিয়ে আইটেম নেমটি দিতে হবে, যেমন মক্স সিল বা 500 mg প্রোডাক্ট অর আইটেম নেমটি দিলাম। দেওয়ার পর আমাদেরকে এখানে প্রোডাক্ট গ্রুপটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এটা কোন কোম্পানির প্রোডাক্ট, এটা কোন সাপ্লায়ারের প্রোডাক্ট। ঠিক আছে, যেমন আমি দিলাম হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড। এখন এই মেডিসিনটি কোন ক্যাটাগরির আমাদেরকে বলে দিতে হবে, এটা কি ক্রিম, ক্যাপসুল, ড্রপ বলে দিতে হবে। যেমন আমি এটাকে ট্যাবলেট দিলাম, ট্যাবলেট। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই প্রোডাক্টটা কি হিসেবে আমাদের সফটওয়্যার আমরা রাখবো, পিস হিসেবে রাখবো নাকি বক্স হিসেবে নাকি কার্টন হিসেবে, আমরা যেটা সেল করবো আমরা সেটা রাখবো। যেমন পিস হিসেবে আমরা সেল করবো, রাখলাম। এখন আমরা কোয়ান্টিটি দিলাম হচ্ছে আমাদের আশেপাশে 10 পিস। এটার মূল্য দিলাম হচ্ছে আমি 10 টাকা, তার পারচেস প্রাইস। এখন এটা আমরা বিক্রি করবো কত, 15 টাকা দিলাম। এটা ফুল প্রাইস, তার এটা পাইকারি মূল্য কত দিলাম, 13 টাকা। এবং এই মেডিসিনটার এক্সপায়ারি ডেট কখন শেষ হবে আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আমরা কোয়ান্টিটি অ্যালার্ট দিলাম যে এই প্রোডাক্টটা কয়টার নিচে চলে আসলে আমাদেরকে সফটওয়্যার বলে দিবে আমাদের স্টক লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি দিলাম হচ্ছে 5টি, দিয়ে আমরা চেক করব। এভাবে আমরা আনলিমিটেড প্রোডাক্ট আমাদের সফটওয়্যারে অ্যাড করে নিব। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি সেলস। এখন আমরা আমাদের সফটওয়্যার থেকে প্রোডাক্ট সেল করব। সেল করার জন্য আমাদেরকে নিউ রেকর্ডে যেতে হবে। নিউ রেকর্ডে গিয়ে আমাদেরকে সেলস ডেট চুজ করে নিতে হবে। দেন এখান থেকে আমাদেরকে কাস্টমার নেমটা চুজ করে নিতে হবে। হ্যাঁ, যেমন আমাদের যে সকল কাস্টমারগুলো আছে, যদি আমরা ক্যাশে সেল করি তাহলে এখানে ক্যাশ কাস্টমার সিলেক্ট করব। যদি দেখা যাচ্ছে যে কোনো আমাদের পার্মানেন্ট কাস্টমার যাদেরকে আমরা নগদ অথবা বাকিতে দিয়ে থাকি। হ্যাঁ, তো আমি দিলাম এখানে হচ্ছে যেমন আমিনুল ইসলাম। হ্যাঁ, ওনার কাছে আমি দেখুন একটি মেডিসিন সেল করব। ঠিক আছে, তো এখন আমাদেরকে এখান থেকে প্রোডাক্ট করতে, এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট চুজ করে নিতে হবে আমরা কোন প্রোডাক্ট এখন আমাদের ওই কাস্টমারের কাছে সেল করব। হ্যাঁ, এখানে যদি বারকোড আমরা ইউজ করি, বারকোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করলে আমাদের এখানে অটোমেটিকলি প্রোডাক্ট চলে আসবে। আদারওয়াইজ আমরা এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করব। যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের আমরা যেমন একেএলডি এটা আমরা সেল করব আমাদের কাস্টমারের কাছে। ঠিক আছে, এই যে একেএলডি এটা সেল করব। এটা র্যাক থেকে শুরু করে কোয়ান্টিটি কত আছে অ্যান্ড এটার এক্সপায়ারি কখন আমাদেরকে শুরু করতেছে। তো আমরা এখান থেকে এই প্রোডাক্টটি চুজ করলাম। এখন আমরা রেজিস্টার করলি এই প্রোডাক্টটিও সেল করব। এরপরে আমরা এখান থেকে এমওডিস এই প্রোডাক্টটি সেল করব। এরপরে আমাদের এখান থেকে আমরা এটাও সেল করব। ঠিক আছে, এখান থেকে আমরা এখন কোয়ান্টিটি বলে দিব, যেমন এটা 5 পিস দিলাম, এটা 2 পিস, এটা 4 পিস, এটা 3 পিস দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেট অ্যামাউন্ট আসলো হচ্ছে 755 টাকা। সো আমরা এটা পেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেড দেওয়ার পরে আমরা এখান থেকে একটা অটো রিমার্কস দিয়ে সেভে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি সেল হয়ে গেল। ঠিক আছে, তো আমরা আমাদের কাস্টমারদের এখান থেকে প্রিন্ট ইনভয়েসও দিতে পারবো। ঠিক আছে, যেমন এটা হচ্ছে পোস্ট প্রিন্ট, পোস্ট আকারে আমরা আমাদের কাস্টমারকে একটা ইনভয়েস দিয়ে দিব, অথবা আমরা চাইলে বড় আকারে প্রিন্টও দিতে পারি। যেমন A4 সাইজের কাগজেও আমরা এখান থেকে আমাদের কাস্টমারকে ইনভয়েস দিতে পারি। ঠিক আছে,
এরপর রয়েছে আমাদের বোনাস ট্রানজ্যাকশন, বোনাস রিসিভ, অর্থাৎ মান্থলি আর ইয়ারলি আমরা আমাদের বিভিন্ন কোম্পানির কাছ থেকে যে সকল প্রোডাক্টগুলো ফ্রি পেয়ে থাকি, এই প্রোডাক্টগুলো আমাদের সফটওয়্যারে ফ্রি হিসাবে আমাদের স্টকে এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, তো এটা দেওয়ার জন্য আমাদেরকে পারচেসে গিয়ে আমাদেরকে ইনভয়েস নাম্বারটি দিয়ে আমাদেরকে কোম্পানির নেমটা সিলেক্ট করতে হবে, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যান্ড এখান থেকে আমরা ওই ওই কোম্পানির কোন প্রোডাক্টে আমরা ফ্রি এখন পাচ্ছি সেটা আমাদেরকে বলতে হবে। যেমন এটা সিলেক্ট করে এখানে বোনাস কোয়ান্টিটি বলতে হবে আমাদেরকে। বিইকুইটি মানে হচ্ছে বোনাস কোয়ান্টিটি, যেমন আমি 5 পিস বোনাস পেলাম। হ্যাঁ, এখন আমাকে এখানে র্যাকটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি এই মেডিসিনটা এখন আবার কোন র্যাকে রাখবো। হ্যাঁ, যেমন আমি র্যাক নাম্বার 3 মিডিলে রাখছি, এবং এটার এক্সপায়ার ডেটও আমাকে বলে দিতে হবে যে এটার এক্সপায়ার ডেট কবে চলে যাবে আমাদের। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে এক্সপায়ার ডেট চুজ করে নিব। দেন আমরা সেভে ক্লিক করলে আমাদের সফটওয়্যারে নির্দিষ্ট র্যাকের জায়গায় আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি বোনাস পেড। মান্থলি আর ইয়ারলি আমরা আমাদের কাস্টমারকে যদি ফ্রি প্রোডাক্ট দিতে চাই বা যদি দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমাদেরকে এন্ট্রি ফর্মটা ইউজ করতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কাস্টমারকে ফ্রি প্রোডাক্ট দিলে আমাদের স্টক থেকে এটা মাইনাস করা যাবে। যেমন আমরা এখানে এতে ক্লিক করলে আমরা একটা ইনভয়েস নাম্বার জেনারেট করব, এবং কোন কাস্টমারকে দিব, কাস্টমারকে আমরা সিলেক্ট করে দিব, যেমন আমিনুল ইসলাম। ঠিক আছে, সিলেক্ট করে আমরা এখন এখান থেকে প্রোডাক্ট চুজ করব, কোন প্রোডাক্টটি আমরা আমাদের কাস্টমারকে দিতে চাচ্ছি। যেমন আমি এখান থেকে ব্যাট খেল এটাকে আমি দিতে চাচ্ছি। এখন এটা আমাদের রেট দেওয়ার দরকার নেই, বাট অফ আমরা বোনাস কোয়ান্টিটি আমরা বোনাস হিসেবে কত পিস দিয়েছি, যেমন 2 পিস দিলাম। দিয়ে আমরা সেভে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এটা আমাদের রিটার্নের মধ্যে থাকছে আমাদের পারচেস রিটার্ন আর হচ্ছে সেলস রিটার্ন। পারচেস রিটার্ন অর্থাৎ ক্রয়কৃত পণ্য যদি আমরা রিটার্ন করতে চাই কোম্পানির কাছে, তখন আমরা এই এন্ট্রি ফর্মটা ইউজ করব। যে কোনো কারণে আমাদের প্রোডাক্ট রিটার্ন করার প্রয়োজন হতে পারে, তো আমাদের এই ফর্মটি ইউজ করা যাবে। যেমন নিউ রেকর্ডে গিয়ে আমাদের এখানে রিটার্ন নাম্বার ওটা জেনারেট হয়ে যাবে একটা, এবং রিটার্ন ডেট চুজ করে নিতে হবে, অর্থাৎ আমরা কখন একটা রিটার্ন করলাম। ঠিক আছে, এবং কোন কোম্পানির কাছে আমরা রিটার্ন করতেছি। এখন আমি এখানে রেনেটা লিমিটেড দিলাম, রেনেটা কোম্পানির কাছে আমাদের কিছু প্রোডাক্ট এখান থেকে রিটার্ন করব। হ্যাঁ, এখান থেকে আমরা প্রোডাক্টটি আমরা চুজ করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা কোন পণ্যটি এখন রিটার্ন করতেছি আমাদের ওই কোম্পানির কাছে। যেমন আমি এখানে অ্যাপ্রোচিং 215 এটা আমরা চুজ করে নিলাম। তারপর আমরা এখান থেকে রিটার্ন কোয়ান্টিটি দিলাম হচ্ছে আমরা 5 পিস রিটার্ন করতেছি। হয়তো এটা এক্সপায়ার ডেট চলে গেছে, বা কোনো কারণে আমরা অর্ডার যা করেছিলাম তার অধিক চলে আসলো। হ্যাঁ, বিভিন্ন কারণে হতেই পারে। দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলেই আমাদের রিটার্ন হয়ে গেল। এখন আমরা ওই কোম্পানিকে একটা রিটার্ন ইনভয়েস পাঠালেও আমরা পাঠাতে পারি এখান থেকে। ঠিক আছে, এরপর রয়েছে আমাদের সেলস রিটার্নের মধ্যে রয়েছে আমাদের যে সকল পণ্য আমরা সেলস করার পর আমাদের কাছে আবার রিটার্ন আসতে পারে, সেই সকল পণ্যগুলো আমাদের এই এন্ট্রি ফর্ম ইউজ করে আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিব। তো রিটার্ন করার জন্য আমরা সর্বপ্রথম পারচেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেই ইনভয়েসের আন্ডারে আমরা প্রোডাক্টে সেল করেছিলাম, হ্যাঁ, ওই ইনভয়েস নাম্বারটা এখানে দিতে হবে আমাদেরকে, যেমন এটা দিলাম। দিয়ে কোন তারিখে আমরা প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি, হ্যাঁ, এখান থেকে তারিখটা চয়েস করে দিতে হবে। দিয়ে আমরা কার কাছ থেকে নিচ্ছি, হ্যাঁ, বলে দেবো, যেমন আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে আমরা এখন প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি। নেওয়ার পরে আমরা রিটার্ন অ্যামাউন্টটা আমরা কি ক্যাশে দিচ্ছি, ক্রেডিট কার্ডে দেবো, ক্যাশে দেবো নাকি ডিবিটেই থাকছে আমরা বলে দেবো এখানে। দেওয়ার পরে আমরা এখানে যদি আমাদের ক্লায়েন্টটি পার্মানেন্ট হয় পার্মানেন্ট দিতে হবে, যদি ক্যাশ কাস্টমার হতো আমরা ক্যাশ দিতাম। যেহেতু আমাদের এই কাস্টমারটি পার্মানেন্ট সিলেক্ট করতে হবে কাস্টমার টাইপটি। দেন হচ্ছে প্রোডাক্ট গ্রুপ, আমাদেরকে প্রোডাক্ট গ্রুপটি এখানে সিলেক্ট করে দিতে হবে, কোন কোম্পানির পণ্য আমাদেরকে সিলেক্ট করে দেবেন। এই রিস্ক ফার্মা, হ্যাঁ, এই কোম্পানির প্রোডাক্ট অ্যান্ড ওই কোম্পানির প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা কি ট্যাবলেট এখন রিটার্ন নিচ্ছি, হ্যাঁ, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি আমরা এখন রিটার্ন করতেছি আমাদের একটা কাস্টমারের কাছ থেকে। কি পরিমাণ রিটার্ন করতেছি আমরা, যেমন রিটার্ন করব হচ্ছে 5টা। ঠিক আছে,
এবং ওই প্রোডাক্টের রেট হচ্ছে আমাদের বলে দিতে হবে, যেমন এখানে 15 টাকা, 15 টাকা দিয়ে সেল করছিলাম, অর্থাৎ সেল প্রাইসটা আমরা এখানে বলে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আসবে হচ্ছে 75 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এই 75 টাকা আমাদের কাস্টমারকে এখন পেড করে দিচ্ছি, অর্থাৎ রিটার্ন অ্যামাউন্ট আমরা এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার জন্য আমরা যদি আমাদের ডিউ অ্যামাউন্ট থাকছে না, দেন সেভে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের রিজেক্টের মধ্যে থাকছে আমাদের যে সকল পণ্যগুলো আমাদের ফার্মেসিতে নষ্ট হয়ে যেতে পারে, কারণে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে, ওই নষ্ট পণ্যগুলোকে আমাদেরকে আমাদের সফটওয়্যার থেকে অটো বাদ দেওয়ার জন্য আমরা এই ইনফরমেশন টেবিলটা ইউজ করব। অ্যাড নিতে গিয়ে আমাদেরকে এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট চুজ করে নিতে হবে। হ্যাঁ, যেমন আমি এই প্রোডাক্টটি এখন এখান থেকে আমাদের ড্যামেজ কোয়ান্টিটি, ডিকিউ মানে হচ্ছে ড্যামেজ কোয়ান্টিটি, কতটা নষ্ট হয়ে গেল, যেমন 5টা নষ্ট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যেমন XLD, এটা 2 পিস নষ্ট হয়ে গেল। নষ্ট পণ্যগুলোকে আমাদের সফটওয়্যার থেকে বাদ দিয়ে দিতে হবে, আমাদের স্টক থেকে বাদ দেওয়ার জন্য আমরা এন্ট্রি ফর্ম ইউজ করবো। দেন সেভে ক্লিক করলেই আমাদের এই প্রোডাক্টটা 5 পিস আমাদের স্টক থেকে কমে গেল, এই প্রোডাক্টটা আমাদের স্টক থেকে 2 পিস কমে গেল, এবং 140 টাকা পণ্য আমাদের ক্ষতিগ্রস্ত হলো। ইয়ারলি বা মান্থলি আমরা আমাদের ক্ষতিগ্রস্ত পণ্যগুলো আমরা পরে দেখতে পাবো হিসাব অনুযায়ী। এরপরে আছে আমাদের অ্যাকাউন্ট সেটআপে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যে সকল কাস্টমার আছে আমাদের ওগুলো হচ্ছে সবগুলো রিসিভেবল অ্যাকাউন্ট। আবার যত সকল আমাদের সাপ্লায়ার আছে আমাদের প্রত্যেকটা হচ্ছে পেয়েবল। আর যতগুলো কর্মচারী থাকবে আমাদের সবগুলো হচ্ছে পেয়েবল এমপ্লয়ি অ্যাকাউন্ট। এরপরেও আমাদের বিভিন্ন ধরনের ইনকামের অ্যাকাউন্ট থাকতে পারে, এক্সপেন্সিস অ্যাকাউন্ট থাকতে পারে, মান্থলি, ইয়ারলি। হ্যাঁ, তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করবো আমাদের সফটওয়্যার অ্যাড নিয়ে রেখে গিয়ে, যেমন আমরা ডেইলি ইনকাম দিয়ে, অর্থাৎ ডেইলি আমাদের ইনকামের একটা হয়তো কাট আছে, আমরা এখানে ইনকাম সোর্স বলে দিলাম, সেভ ক্লিক করলাম। আর একটা আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করবো, যেমন ডেইলি কস্টিং, দৈনিক যে দোকানের খরচ থাকে এই খরচগুলো এন্ট্রি করার জন্য বলছি, যেমন এক্সপেন্সিস দিয়ে সেভ করব। আর নতুন অ্যাড করতে হলে যে কাটের জন্য খরচ বা ইনকামের লিখে আমাদেরকে ইনকামের হলে ইনকাম চুজ করতে হবে, যদি খরচের কাট হয় এক্সপেন্সিস লিখে আমাদেরকে সেভ দিলে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান যে সকল ব্যাংকের সাথে আমরা লেনদেন করে থাকি ওই সকল ব্যাংক ইনফরমেশনগুলো আমাদের এখানে আমাদের সফটওয়্যারে জমা রাখতে হবে। ঠিক আছে, সো আমরা একটা নতুন ব্যাংক অ্যাড করবো আমাদের সফটওয়্যারে, যেমন রূপালী ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার এটা দিলাম, অ্যাকাউন্ট নেম কার জন্য, মানে এটা এই অ্যাকাউন্টটা কার নামে আছে, যেমন হচ্ছে RDB ট্রেডার্স। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে এই ব্যাংক, আচ্ছা যেমন বনানী দিয়ে আমাদেরকে সেভে ক্লিক করলেই আমাদের এই ব্যাংকটা চেক হয়ে গেল আমাদের সফটওয়্যারে। এখন এই ব্যাংকে আমরা ডিপোজিট, উইথড্র বা যত ধরনের ট্রানজাকশন চাইলে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। এরপর হচ্ছে ট্রানজাকশন, এখন আসলো ব্যাংক ট্রানজাকশন। এখন আমরা আমাদের সফটওয়্যারে যতগুলো আমাদের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাংক অ্যাড করা আছে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট লেনদেনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো বা করতে পারবো। তো আমরা একটা এখন ট্রানজাকশন করতে যাব আমাদের ব্যাংকে, অ্যাড বা প্লাসে ক্লিক করলে আমাদের এখানে একটা ট্রানজাকশন নাম্বার ইনক্রিমেন্ট হবে, দেন ট্রানজাকশন ডে চুজ করতে হবে, আমরা কোন তারিখে ট্রানজাকশনটা করতেছি। হ্যাঁ, এখান থেকে আমরা এই অনুযায়ী তারিখ চুজ করতে পারবো। আমরা চুজ করে আমাদেরকে ব্যাংক নেমটা সিলেক্ট করতে হবে, তো কোন ব্যাংকের কোন শাখা, যেমন রূপালী ব্যাংক যদি হয় আমাদের, রূপালী ব্যাংকের অনেকগুলো শাখা থাকতে পারে, ওই শাখা অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করে এখান থেকে ওটিপি আনতে হবে। আনার পরেই এখন আমরা ট্রেড বাই, অর্থাৎ কে ট্রানজাকশনটা করলো, কে উইথড্র করলো বা কে ডিপোজিট করলো বলে দিতে হবে। যেমন রাহিম দিলাম, দিয়ে আমাদের এখানে ওই ব্যাংকের ওই শাখার এখানে আমাদের ব্রাঞ্চ সহ চলে আসলো, আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসলো। এখন ট্রানজাকশন টাইপ, আমরা কি ডিপোজিট করবো নাকি উইথড্র করবো, ডিপোজিট করবো আমরা।
ডিপোজিট করার পর আমরা কি ক্যাশে করবো নাকি চেকে করবো? ক্যাশে হলে ক্যাশ সিলেক্ট করতে হবে, যদি চেক হয় চেক সিলেক্ট করে আমাদেরকে চেক নাম্বারটা এখানে দিতে হবে। সো আমরা যেহেতু ক্যাশে করলাম তো দেওয়া লাগবে না। এখন আমরা ডিপোজিট অ্যামাউন্টটা দেবো। এখানে ডিপোজিট দিলাম হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, ডিপোজিট 5,000 টাকা দিয়ে আমরা সেভে ক্লিক করলেই আমাদের ওই ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট হয়ে গেল। এখন আমরা 5,000 টাকা জমা করলাম, এখন আমরা ওই সেম ব্যাংক থেকে আমরা এখন 500 টাকা উইথড্র করবো। তো এটা গিয়ে সেম ব্যাংকটি সিলেক্ট করতে হবে, ওই ব্যাংকের টোটাল ব্রাঞ্চ সহ। এখন আমরা উইথড্র করব। কে করবে উইথড্র? যেমন রাহিম। কিসে? ক্যাশে উইথড্র করব। এখন আমাদের উইথড্র অ্যামাউন্টের জায়গায় উইথড্র 500 টাকা দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যাংক যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাদের ওই ব্যাংকে টোটাল আছে কত আমরা ওটা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তো আমরা এখন উইথড্র করবো হচ্ছে 500 টাকা। 500 টাকা উইথড্র করলে 500 টাকা লিখে আমরা সেভ ক্লিক করলে আমাদের 500 টাকা উইথড্র হয়ে গেল। হ্যাঁ, যেমন আমরা এই যে ব্যাংকের লেনদেনগুলো করলাম, এখন আমরা রিপোর্ট আকারে যদি দেখতে চাই আমাদেরকে রিপোর্টে গিয়ে জেনারেলি গিয়ে ব্যাংক ট্রানজাকশন আমরা একটু পরে দেখাচ্ছি এটা। এরপরে আছে আমাদের অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক ইনফরমেশন দেখালাম। এখন দেখবো আমরা হচ্ছে বাউচার রিসিভ অর ইনকাম। বাউচার রিসিভ বলতে আমরা কারো কাছ থেকে, আমাদের সাপ্লায়ার হতে পারে, আমাদের কাস্টমার হতে পারে, যে কারো কাছ থেকে আমরা যদি টাকা কালেকশন করি সেটা আমরা ইনফরমেশন করবো। অ্যাড রেকর্ডে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দিতে হবে, পেয়েবল অ্যাকাউন্ট থেকে নিচ্ছি নাকি এক্সপেন্সিস নাকি ইনকাম। হ্যাঁ, আমরা এখন রিসিভেবল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলে রিসিভেবলের যত অ্যাকাউন্টগুলো আছে আমরা এখানে দেখতে পাবো। যেমন নিয়ে তার রিসিভেবল মানে হচ্ছে কাস্টমার। ঠিক আছে, এখান থেকে আমি নিয়েছিলাম, দিলাম। দেওয়ার পরে আমরা কি জন্য কালেকশন করতেছি কালেকশনটা দিলাম, কালেকশন ফর ডিইউপি। এখন আমি 1,000 টাকা কালেকশন করব। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলেই ওই অ্যাকাউন্টের আন্ডার 1,000 টাকা কালেকশন হয়ে গেল বা ডিপোজিট হয়ে গেল। এভাবে আমরা অসংখ্য কাজ করতে পারবো এখান থেকে। যেমন আমি ইনকাম দিয়ে ইনকামের সোর্সটা সিলেক্ট করে দিব, ডেইলি ইনকাম। এখন কি জন্য ইনকামটা হলো এন্ড অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলেই আমাদের ভাউচার ক্রিয়েট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ট্রানজ্যাকশনে ভাউচার পেমেন্টের কস্ট, অর্থাৎ আমাদের কাস্টমার, ক্লায়েন্ট, সাপ্লায়ারগুলি যাদেরকে আমরা পেমেন্ট দিয়ে থাকি, ভাউচার পেমেন্ট করে থাকি, আমরা এই এন্ট্রি পয়েন্ট ইউজ করবো। সো আমাদের সর্বপ্রথম অ্যাড রেকর্ডে যেতে হবে। অ্যাড রেকর্ডে গিয়ে আমাদেরকে এখান থেকে সেম আগের মতো পেয়েবল, অর্থাৎ কোন অ্যাকাউন্টটা আমরা এখন ট্রানজাকশনটা করতে চাচ্ছি, পেয়েবল, এক্সপেন্সিস, ইনকাম, রিসিভেবল। আমরা এখন পেড করবো, যেমন আমাদের একটা সাপ্লায়ারকে। এখান থেকে সাপ্লায়ার নেম সিলেক্ট করে নিতে হবে, যেমন অ্যাকমি ল্যাবরেটরিজ। এখন এখানে কি জন্য পেমেন্টটা দিচ্ছি বলে দিতে হবে। হ্যাঁ, পেমেন্ট দিয়ে আমরা এখানে অ্যামাউন্টটা দিব, যেমন 500 টাকা দিলাম, সাবমিট করলাম। আরও নতুন একটি পেমেন্ট বাউচার করতে চাইলে যেমন এখানে হচ্ছে যেমন রিসিভেবল, অর্থাৎ আমরা একটা কাস্টমারকে টাকা দিতে চাচ্ছি। এখন কোন কাস্টমার? যেমন আমিনুল ইসলাম, ওনাকে আমরা টাকা দিতে চাচ্ছি 500 টাকা। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলেই ওই ক্লায়েন্টের বা কাস্টমারের এগেইনস্টে 500 টাকা জমা হয়ে গেল। এভাবে আমরা অসংখ্য বাউচার রিসিভ ও পেমেন্ট করতে পারবো। এরপর রয়েছে আমাদের রিপোর্ট। তাদের সময় স্বল্পতার কারণে আমি সবগুলো রিপোর্ট দেখাতে পারছি না, বিকজ অফ আমাদের রিপোর্টের 70টি রিপোর্ট আছে। প্রত্যেকটা রিপোর্ট যদি আমি দেখাতে চাই এক একটা 10 সেকেন্ড বা 1 মিনিট করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে, যার কারণে হয়তো সময় স্বল্পতার কারণে আমি সম্পূর্ণ রিপোর্টগুলো দেখাতে পারছি না। সো আমরা এখানে দেখলাম হচ্ছে আমরা কিভাবে একটা প্রোডাক্ট সেল করব, পারচেজ করব, রিটার্ন করব, বোনাস রিসিভ করব, বোনাস পেড করব, হ্যাঁ, ভাউচার রিসিভ করব, ভাউচার পেমেন্ট করব, প্রোডাক্ট রিটার্ন করব, সেলস প্রোডাক্ট আবার আমরা রিটার্ন করব। হ্যাঁ, তারপর রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন, যেমন রিপোর্টে আমরা যাচ্ছি জেনারেল রিপোর্ট, প্রোডাক্ট লিস্ট। এখানে গিয়ে আমরা আমাদের বার্মিংসিতে কী কী প্রোডাক্ট আছে এবং কী পরিমাণ আছে আমরা দেখতে পাবো। এরপরে রয়েছে হচ্ছে আমাদের রিপোর্টে গিয়ে স্টক অ্যালার্ট, অর্থাৎ স্টক অ্যালার্ট বলতে যে সকল প্রোডাক্টগুলো আমরা স্টক অ্যালার্ট বলে দিয়েছিলাম, যদি ওই স্টকের নিচে চলে আসতো আমাদের এখানে স্টক অ্যালার্ট প্রোডাক্টগুলো দেখতে পেতাম। এরপরে রয়েছে আমাদের রিপোর্টে গিয়ে
ক্লোজিং স্টক। হ্যাঁ, ক্লোজিং স্টকের মধ্যে রয়েছে আমাদের এক্সপায়ারিটি ওয়াইজ। হ্যাঁ, এখানে আমাদেরকে ডেট বলে দিতে হতো যে এই তারিখের মধ্যে কোন প্রোডাক্টগুলো আমাদের আছে বা চলে গেছে এক্সপায়ার ডেট। হ্যাঁ, এরপর রয়েছে আমাদের রিপোর্টে গিয়ে ক্লোজিং স্টকে ক্লোজিং স্টক লিস্ট। হ্যাঁ, যেমন এই প্রোডাক্টটার ক্লোজিং স্টক কি হিসাবে আছে আমরা একটু দেখতে চাইলে এখানে দেখতে পাবো। যেমন এখানে দেখতেছি এই মেডিসিনটার নাম, স্টক কোয়ান্টিটি আছে হচ্ছে এটার এক্সপেল প্রাইস, রিটেল প্রাইস কত, এবং এটা কোন জায়গায় আছে এবং এটার এক্সপায়ার ডেট কবে, অল ইনফরমেশন আমরা দেখতে পাবো প্রোডাক্ট ওয়াইজ। ঠিক আছে, এরপর রিপোর্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং স্টকে র্যাক ওয়াইজ, অর্থাৎ একটা নির্দিষ্ট র্যাকের আন্ডারে কী কী প্রোডাক্ট আছে আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন এখানে র্যাক নাম্বার হচ্ছে আমাদের কত, এই র্যাকের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি র্যাক নাম্বার 3 মিডল। এই র্যাকের মধ্যে আমাদের দুটো প্রোডাক্ট আছে, এই দুটো প্রোডাক্ট এবং কী কী পরিমাণে আছে, এটার এক্সপায়ার ডেট কত, সব ইনফরমেশন এখানে দেখতে পাবো। সময় স্বল্প এখন আমি দ্রুত দেখাচ্ছি। এরপরে রয়েছে হচ্ছে আমাদের রিমাইন্ডার, স্টক ডিটেলস রিপোর্ট অল প্রোডাক্ট। স্টক ডিটেলস আমরা দেখতে চাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কারেন্ট কোয়ান্টিটি কত আছে, এটা প্রকৃত ক্রয় মূল্য কত ছিল, এটা বিক্রয় মূল্য কত হবে আনুমানিক আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আমাদের রিপোর্টে গিয়ে স্টক রিপোর্ট উইথ অ্যামাউন্ট টোটাল স্টক। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টকে যে সকল প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি, তারপর হচ্ছে প্রকৃত মূল্য, বিক্রয় মূল্য কত, অ্যান্ড টোটাল প্রোডাক্ট কস্ট অ্যামাউন্ট। অর্থাৎ এই সবগুলো প্রোডাক্টের ক্রয় মূল্য ছিল আমার 1,97,422 টাকা এবং এই প্রোডাক্টগুলোর আনুমানিক বিক্রয় মূল্য এখানে দেখতে পাচ্ছি আমরা 2,32,164 টাকা। এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পাবো। এরপরে রয়েছে আমাদের সাপ্লায়ার ডিটেলস দেখতে চাইলে দেখতে পাবো, কাস্টমার ডিটেলস দেখতে চাইলে দেখতে পাবো, সেলস ডিটেলস দেখতে চাইলে সেলস ডিটেলস দেখার জন্য অনেক ধরনের সেলস স্টেটমেন্ট, কাস্টমার ওয়াইজ, ইনভয়েস ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ দেখতে পাবো। এরপর আমাদের পারচেস ডিটেলস দেখতে পাবো। আমরা পারচেস ডিটেলস কীভাবে দেখতে পাবো, সাপ্লায়ার ওয়াইজ, কাস্টমার ওয়াইজ, হ্যাঁ, ডেট ওয়াইজ, ইনভয়েস ওয়াইজ দেখতে পাবো। এরপর আমাদের রিজেক্ট প্রোডাক্ট, যে সকল প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যেমন অল প্রোডাক্ট অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকার পণ্য নষ্ট হয়ে গেলো আমরা দেখতে পাবো। সময় স্বল্পতার কারণে আমি হয়তো সবগুলো দেখাতে পারছি না। যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেল, টোটাল আমাদের ড্যামেজ প্রোডাক্ট 60টা এবং টোটাল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অর্থাৎ 140 টাকার প্রোডাক্ট আমাদের এই পর্যন্ত নষ্ট হলো আমরা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে আমাদের রিপোর্টে গিয়ে ডেট টু ডেট, অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখ থেকে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত কি পরিমাণ প্রোডাক্ট নষ্ট হলো দেখতে চাইলে এখান থেকে আমরা দেখতে পাবো। এরপর রয়েছে রিটার্ন ট্রানজ্যাকশন। হ্যাঁ, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট রিটার্ন করি, রিটার্নের ডিটেলসগুলো দেখতে চাইলে এখান থেকে দেখতে পাবো, ইনভয়েস ওয়াইজ, সাপ্লায়ার ওয়াইজ। তারপর হচ্ছে বোনাস ট্রানজ্যাকশন, বোনাস রিসিভ। হ্যাঁ, অর্থাৎ বোনাস রিসিভের স্টেটমেন্টগুলো আমরা দেখতে পাবো, বোনাস পেইডের স্টেটমেন্টগুলো দেখতে পাবো। সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না। এরপরে রয়েছে আমাদের রিপোর্টে অ্যাকাউন্ট রিপোর্ট। অ্যাকাউন্ট রিপোর্টের মধ্যেও আমাদের প্রায় 30টির উপর রিপোর্ট আছে, আর জেনারেলের মধ্যে প্রায় ছিল হচ্ছে আমাদের 40 থেকে 50টার মধ্যে রিপোর্ট ছিল। টোটাল 70 থেকে 80টা রিপোর্ট আছে। অর্থাৎ আমাদের সুবিধার্থে আমরা যে কোনো রিপোর্ট আমরা আমাদের এই রিপোর্ট থেকে আমরা নিতে পারবো সহযোগিতা। এরপরে অ্যাকাউন্ট রিপোর্ট। অ্যাকাউন্ট রিপোর্টে দেখতে পাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ফার্মেসির দোকানে কয়টা আমাদের অ্যাকাউন্টে খাত আছে আমরা দেখতে পাচ্ছি। টোটাল আছে হচ্ছে 15টা অ্যাকাউন্টিং খাত আছে আমাদের। এরপরে রয়েছে আমাদের অ্যাকাউন্ট পেমেন্ট ডিটেলস, আমাদের কাস্টমারদেরকে আমরা যে আমরা সাপ্লায়ারদেরকে আমরা যে পেমেন্ট দিচ্ছি এই ডিটেলস দেখতে পাবো। ব্যাংক ট্রানজাকশন ডিটেলস দেখতে পাবো, যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম। যেমন টোটাল ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ টোটাল আমার বর্তমানে ব্যাংকে কত টাকা আছে দেখতে চাচ্ছি, 4,500 টাকা। হ্যাঁ, আবার আমি যদি ব্যাংক ওয়াইজও দেখতে চাই আমাদের অ্যাকাউন্ট ব্যাংকের ইয়েটা, যদি ব্যাংক ওয়াইজ, হ্যাঁ, আমার যতগুলো ব্যাংক থাকবে এখানে ব্যাংকের লিস্ট শো করবে। এখন ক্লিক করলে আমরা ওই ব্যাংকের ইনফরমেশনগুলো দেখতে পাবো, ডিপোজিট কোন তারিখে কী করলাম, উইথড্র কোন তারিখে কী করলাম, টোটাল আছে কত, অল ইনফরমেশন আমরা দেখতে পাবো। এরপরে রয়েছে আমাদের অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে ডিউ ট্রানজাকশন, অর্থাৎ কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা আমরা এখন পাচ্ছি না পাচ্ছি, ডিউ ট্রানজাকশন, অর্থাৎ কোন কাস্টমারের কাছ থেকে আমরা কত পাবো, অথবা কোন সাপ্লাই আমাদের কাছ থেকে কত টাকা পাবে না পাবে, অল ইনফরমেশন হিসাব। যেমন আমি এখান থেকে টোটাল ডিউ, টোটাল ডিউতে ক্লিক করলে আমরা এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, পেয়েবল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের কোম্পানিগুলো।
অর্থাৎ টোটাল আমাদের কাছ থেকে পাবে সরি, এখানে পেয়েবল দেখা যাচ্ছে না বিকজ অফ -60, অর্থাৎ কোনো সাপ্লায়ারের কাছে আমাদের ডিউ নেই। ঠিক আছে, এরপরে এসে আমাদের রিপোর্টে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাচ্ছি আমরা ডিউতে রিসিভেবল ডিউ। এখন যেমন আমি নিয়েছিলাম, ওনার কাছ থেকে আমরা কোনো টাকা পাবো কিনা একটু দেখিয়ে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে আমরা টাকা পাচ্ছি না, অর্থাৎ ওভার ডিউ আছে, অর্থাৎ সে আমাদেরকে ওভার টাকা দিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিউ ট্রানজ্যাকশন রিসিভেবল ডিউ, যেমন $2 আমরা আছে, ওনার কাছ থেকে আমরা টাকা পাচ্ছি না। ঠিক আছে, এভাবে আমরা ডিউ ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবো কার কাছ থেকে, ইয়ারলি বা মান্থলি। আমরা যদি চেক করতে চাই যে কোন কাস্টমারের কত টাকা বাকি আছে, হ্যাঁ, বা কোন সাপ্লায়ারের কত টাকা বাকি আছে, কার কাছ থেকে আমি পাবো বা আমার কাছ থেকে কে পাবে, তো সকল ইনফরমেশনগুলো কিন্তু আমি এখান থেকে ডেইলি মনিটরিং করতে পারবো। এরপর রয়েছে আমাদের কস্টিং ডিটেলস, সরি অ্যাকাউন্ট লেজার। এখন অ্যাকাউন্ট লেজারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ, সাপ্লায়ার ওয়াইজ, কর্মচারী ওয়াইজ আমরা অ্যাকাউন্ট লেজার এখান থেকে দেখতে পাবো। যেমন রিসিভেবল, হ্যাঁ, রিসিভেবলের মধ্যে আমরা আমিনুল ইসলাম এখানে গেলাম, গিয়ে ওনার লেজারটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে ওনার উনি আমাদের কাছ থেকে কি পরিমাণ পণ্য কিনলো, আমাদের কি পরিমাণ টাকা দিল, এবং টোটাল প্রেজেন্ট ব্যালেন্স কত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর এসে আমাদের রিপোর্টে গিয়ে সেম অ্যাকাউন্ট রিপোর্টে গিয়ে অ্যাকাউন্ট লেজারে গিয়ে আমরা পেবল, হ্যাঁ, যেমন স্কয়ার লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওনাদের অ্যাকাউন্ট লেজারটা দেখতে চাচ্ছি। সো এখানে আমরা ওনাদের সাথে আমাদের যে ট্রানজাকশনগুলো হলো সেটা দেখতে পেলাম, ওনাদের কাছ থেকে কত টাকা পণ্য কিনলাম, আমরা কত টাকা পেড করলাম, প্রেজেন্ট ব্যালেন্স কত আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা কাস্টমার, তারপর হচ্ছে কি সাপ্লায়ার, দেন এমপ্লয়ি আর কর্মচারী, তাদের প্রত্যেকটা ট্রানজাকশন আর আমরা অ্যাকাউন্ট লেজারগুলো দেখতে পাবো। এরপরে রিপোর্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কস্ট ডিটেলস, অর্থাৎ আমাদের যে খরচের খাতসমূহ আছে, আমাদের যে কস্টিং হয় ডেইলি, এই খরচ আমাদের আজকে টোটাল কত টাকা খরচ হলো, বা ইয়ারলি কত টাকা, মান্থলি কত টাকা, এই ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। যেমন অল কস্ট অফ পে। ঠিক আছে, তো আমরা এখানে কলম ডেট, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে দেখতে পাচ্ছি, ডেট দিলে আমাদের ওই ব্যালেন্সটাকে শো করবে। এরপরে হচ্ছে আমাদের প্রফিট অর লস, অর্থাৎ আমাদের লাভ লসগুলা মনিটরিং করার জন্য আমরা এটা ইউজ করবো। যেমন প্রফিট অর লস, প্রফিট অর লসের মধ্যে আমরা একটা তারিখ দিচ্ছি, যেমন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আমাদের কত টাকা লাভ অথবা লস হলো দেখতে চাইলে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি টোটাল লাভ হলো আমাদের 322 টাকা। যেমন 15 জানুয়ারি 19, টোটাল আমার সেল হলো 1360 টাকা। এই 1360 টাকার পণ্য আমার ক্রয় মূল্য ছিল 1122 টাকা, আমার লাভ হলো 238 টাকা। আবার 19 জানুয়ারি 2019 385 টাকার পণ্য সেল করলাম, ওই পণ্যগুলোর ক্রয় মূল্য ছিল আমার 350 টাকা, লাভ হলো 35 টাকা। আবার ওই তারিখেই আমার কস্ট হলো আবার 100 টাকা, অর্থাৎ আমার 100 টাকা করে হলো, তাহলে আমার -65 টাকা প্রফিট হলো। তার মানে আমার লাভ থেকে আমার খরচ বেশি হয়ে গেল। ঠিক আছে, এরপর 26 জানুয়ারি 19 755 টাকা আমার সেল হলো। আবার ওই পণ্যগুলো আমার ক্রয় মূল্য ছিল 606 টাকা, তাহলে আমার টোটাল লাভ হচ্ছে 149 টাকা। ওই তারিখে আমার কোনো কস্ট ছিল না, টোটাল নেট প্রফিট হলো আমার 149 টাকা। টোটাল সব মিলিয়ে আমরা এখানে নেট প্রফিটটা দেখতে পাচ্ছি 322 টাকা। ঠিক আছে, এভাবে আমরা লস এন্ড প্রফিট ডিটেলসগুলো দেখতে পাবো। এরপর রয়েছে আমাদের ইনকাম ডিটেলস, আমাদের ইনকামের যে ডেইলি ইনকামগুলো হচ্ছে, ইনকামগুলো দেখতে পাবো, রিসিভ আমরা কার কাছ থেকে কত টাকা কি রিসিভ করতেছি না করতেছি, হ্যাঁ, অল ডিটেলসগুলো দেখতে পাবো। এরপরে রয়েছে আমাদের এখানে সিকিউরিটি ডেটাবেস ব্যাকআপ। আমাদের সফটওয়্যারে অটোমেটিক ডেটা ব্যাকআপ রয়েছে, আমরা ম্যানুয়ালি চালু করতে হবে। ম্যানুয়ালি ডেটা ব্যাকআপ নেওয়ার জন্য এখানে ক্লিক করলে আমরা অটোমেটিকলি একটা ম্যানুয়ালি ডেটা ব্যাকআপ পাচ্ছি এখানে, যেটা আমাদের কম্পিউটারে বা যে কম্পিউটার সফটওয়্যারটি থাকবে ওই কম্পিউটারের ডেটা ব্যাকআপটি নিয়ে নিবে। এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি টেকেন ইউর ডেটাবেস ব্যাকআপ, নিয়ে নিল। এখন এটা অটোমেটিকলিও নিয়ে নিবে আমাদের সফটওয়্যারে ডেইলি পার ঘন্টায় বা পার আওয়ার। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ইউজার নেম, আগে পাসওয়ার্ডটাই কি ছিল, নতুন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে এসে আমাদের ইউজার ক্রিয়েট, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারে অনেকগুলো আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো, অ্যাডমিন, তারপর হচ্ছে সেলসম্যান, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইউজার ক্রিয়েট করে তাদেরকে পারমিশন দিতে পারবো। ঠিক আছে, তো আমাদের সফটওয়্যারের কার্যক্রম ছিল এই পর্যন্ত। সময় স্বল্পতার কারণে আরও
আমাদের সফটওয়্যার পুরোপুরি ডিটেলসগুলো দেখানো সম্ভব হলো না। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের সফটওয়্যারের সম্পূর্ণ অ্যাক্টিভিটি। সো আমাদের সফটওয়্যারের আরও ডিটেল যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন 01814828285। আবার বলছি 01814828285। এছাড়াও আমাদের ওয়েবসাইটে লগ ইন করুন www.gtechtechnologyepizwy.com। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল সবার জন্য।